দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ভারত জুড়ে ক্ষোভ, যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে 2 সন্দেহভাজন জঙ্গি নিহত। সন্ত্রাসী হামলা এবং সেনা অভিযানকে কেন্দ্র করে কাশ্মীর জুড়ে আতঙ্ক, বেছে বেছে কেবল পুরুষদের হত্যা করা হয় এলাকা ছাড়ার হিড়িক পর্যটকদের। চলছে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি। খোলা কফিনে মরদেহ নেওয়া হয়েছে সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভয়াবহ হামলার পর জোরদার করা হয়েছে নিরাপত্তা। রাতভর ব্যাপক তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী। সেনা অভিযানে সশস্ত্র গোষ্ঠীর 2 সদস্য নিহত হয়েছে। সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরাধীদের বিচারের আওতায় আনার ঘোষণা দেন তিনি। হামলার ঘটনায় মোদীকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট। রাতে শ্রীনগরে কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার দুপুরে পর্যটন নগরী পেহেলগামে ভয়াবহ হামলা চালায় একদল বন্দুকধারী। পাহাড়ি এলাকা বৈশারণে এলোপাতারি গুলিতে নিহত হন 26 জন। এদের মধ্যে নৌবাহিনীর ও গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তা রয়েছেন। সংযুক্ত আরব আমিরাত ও নেপালের 2 নাগরিকও রয়েছেন। হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী রেজিস্ট্যান্স ফ্রন্ট। অভিযোগ রয়েছে এটি পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন। ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ব্যাপক জোরদার করা হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নিরাপত্তা। উপত্যকা জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান। বারমুল্লায় সেনাদের সাথে ব্যাপক সংঘর্ষে নিহত হয়েছে 2 সন্ত্রাসী। হামলার পেছনে পাকিস্তানের দিকে অভিযোগের তীর ছুটছে বিজেপি নেতারা সহ অনেকেই, যদিও এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, ভারতে পর্যটকদের অন্যতম আকর্ষণ জম্মু কাশ্মীর ভয়াবহ রক্তপাতের সাক্ষী হল আবারও। মঙ্গলবার দুপুরে পর্যটন নগরী পেহেলগামের পাহাড়ি এলাকা বৈশারণে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন 26 জন। ঘটনার পরপরই শ্রীনগরে ছুটে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপত্যকা জুড়ে চলছে যৌথ বাহিনীর চিরুনি অভিযান। বুধবার বারামুল্লায় ব্যাপক বন্দুকযুদ্ধ হয় সেনা ও সন্ত্রাসীদের মধ্যে। ঘটে হতাহতের ঘটনা। ব্যাপক অস্ত্র গোলাবারুদ উদ্ধারের কথাও জানিয়েছে নিরাপত্তা বাহিনী। কাশ্মীরে হামলার কারণে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে সকালেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেভাল, পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সাথে বৈঠক করেন তিনি। অপরাধীদের বিচারের আওতায় আনার ঘোষণা দেন মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী কাশ্মীর রেজিস্ট্যান্স বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। গোষ্ঠীটিকে লস্কর-ই-তৈয়বার প্রক্সি গ্রুপ বলে উল্লেখ করছে ভারতীয় গণমাধ্যম। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISIর সমর্থন পুষ্ট বলেও অভিযোগ রয়েছে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছেন অনেক বিজেপি নেতা। পাকিস্তানের আতঙ্কবাদীরা জঘন্য অপরাধ করেছে। পেহেলগামে যে হামলা হয়েছে তা মানবতাকে হত্যা। এই ঘৃণ্য অপরাধের মূল্য চুকাতে হবে পাকিস্তানকেও এবং আতঙ্কবাদীদেরও। এটা নিশ্চিত যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছেড়ে দেয়া হবে না। পাকিস্তান একটি দুর্বল রাষ্ট্র, আরও একবার নিজেদের দুর্বলতার প্রমাণ দিল। অবশ্য কাশ্মীরে হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এর সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। যে কোনো জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধী আমরা। নাগাল্যান্ড থেকে কাশ্মীর, ছত্তিশগড়, মণিপুর এবং দক্ষিণে ভারতের বিভিন্ন রাজ্যে বিদ্রোহ চলছে। এগুলো বিদেশি কোনো পক্ষের হস্তক্ষেপ নয়, বরং স্থানীয় বিদ্রোহ।
সন্ত্রাসী হামলার প্রতিবাদে জম্মু কাশ্মীরের বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ। পাকিস্তান বিরোধী স্লোগানের পাশাপাশি সরকারের প্রতিও ক্ষোভ ছাড়ছে অনেকে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। কাশ্মীরের হামলায় বেছে বেছে কেবল পুরুষদের হত্যা করেছে বন্দুকধারীরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে এই তথ্য জানিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। ভয়াবহ এই হামলায় নিহতদের সবাই পর্যটক। সহিংসতায় জর্জরিত কাশ্মীরে নিয়মিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও সামরিক বাহিনীর মধ্যে সংঘাতের ঘটনা ঘটলেও পর্যটকদের উপর হামলার ঘটনা বিরল। আতঙ্কে এখন পর্যটকদের কাশ্মীর ছাড়ার হিড়িক পড়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম থেকে 3 মাইল দূরের পাহাড়ি গ্রাম বৈশারণ। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এলাকাটি পরিচিত মিনি সুইজারল্যান্ড নামে। কয়েক দশক ধরেই ভারত সরকারের বিরুদ্ধে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর লড়াইয়ে সংঘাত সহিংসতায় জর্জরিত কাশ্মীর। এরপরও প্রাকৃতিক সৌন্দর্যের টানে অঞ্চলটিতে পাড়ি জমান পর্যটকরা। সামরিক বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা নিয়মিত ঘটলেও দেশ বিদেশের পর্যটকদের উপর হামলার ঘটনা খুব একটা দেখা যায় না। অথচ এবারের হামলার টার্গেটই ছিল শুধুই পর্যটক। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর বেছে বেছে পুরুষদের হত্যা করলেও নারীদের কোনো ক্ষতি করেনি বন্দুকধারীরা। কেন কেবল পুরুষ পর্যটকদের লক্ষ্য করে হামলা চালানো হলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিকে সামাজিক মাধ্যমে হামলার দায় স্বীকার করা দ্য রেজিস্ট্যান্স ফোর্সও খুব বেশি আলোচিত সংগঠন নয়। 2019 সালে আত্মপ্রকাশ করা গোষ্ঠীটিকে 4 বছর পর সন্ত্রাসী তালিকাভুক্ত করে ভারত সরকার। সন্ত্রাসী হামলা জেরে এখন থমথমে পরিস্থিতি কাশ্মীরে। আতঙ্কে অঞ্চলটি ছেড়ে যাচ্ছেন পর্যটকরা। আমরা কতটা মর্মাহত আর ভীত তা প্রকাশের ভাষা নেই। আরো 2 দিন কাশ্মীর থাকার কথা ছিল, কিন্তু এই পরিস্থিতিতে এখানে থাকা সম্ভব নয়, তাই ফিরে যাচ্ছি। সবার আগে জীবনের নিরাপত্তা, মনের প্রশান্তির জন্য ভ্রমণ করতে এসেছিলাম, কিন্তু এখানকার পরিস্থিতি এখন ভীতিকর, আর তাই এখানে আর থাকা সম্ভব নয়। নিহতদের মধ্যে 2 বিদেশি নাগরিক রয়েছে, যার মধ্যে একজন নেপালের ও একজন সংযুক্ত আরব আমিরাতের। অতিথিদের উপর হামলার নিন্দা জানিয়েছেন কাশ্মীরের রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত। এ ঘটনায় প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজায় হাসপাতাল আর স্কুল টার্গেট করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। 24 ঘন্টায় প্রাণ গেছে অন্তত 24 ফিলিস্তিনের। রাতভর হামলায় বিধ্বস্ত গাজা সিটির মো এল জোরাই শিশু হাসপাতাল। ব্যাপক ক্ষতি হয়েছে হাসপাতালটির নিবিড় পরিচর্যা ইউনিট ও সোলার প্যানেল সিস্টেম। গাজা সিটির তুফা এলাকাতেও ভয়ানক হামলা চালিয়েছে তেল আবিব। শরণার্থীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত জাফা স্কুলকে লক্ষ্য করে করা হয় এই হামলা। বোমার আঘাতে মৃত্যু হয় 10 জনের। ধ্বংসযজ্ঞ চালানোর পর স্কুলটিতে আগুন ধরিয়ে দেয় আইডিএফ। নির্মমতা আর বর্বরতার সব সীমাই যেন পার করে ফেলছে ইসরায়েল। এবার ধ্বংসস্তূপে আটকা পড়া মানুষকে উদ্ধারে ব্যবহৃত বুলডোজার আর ভারী সরঞ্জামকে নিশানা বানালো ইসরায়েলের বিমান বাহিনী। এই আচরণ কেড়ে নিয়েছে ধ্বংসস্তূপের নিচে জীবিত থাকা অল্প কয়েকটি প্রাণের শেষ আশাটিও। গাজা উপত্যকায় বিভীষিকার যেন শেষ নেই। দিন রাত বোমা আর মিসাইলের আঘাতে কিছুই প্রায় অবশিষ্ট নেই। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো গাজাবাসীর মৃতদেহ আর আশ্রয়হীন মানুষের হাহাকার। এটুকুও যেন কেড়ে নিতে চায় ইসরায়েল। ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহ উদ্ধার করতে ব্যবহৃত হচ্ছিল কিছু বুলডোজার আর উদ্ধারকারী যান। বিমান হামলায় সেগুলোও গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এই যন্ত্রগুলোর সাহায্যেই ধ্বংসস্তূপ সরিয়ে শহীদদের উদ্ধার করা হতো। ইসরায়েলি বাহিনী এগুলোও ধ্বংস করে দিল। আমাদের উপর এতটা বর্বর নিপীড়ন চালাচ্ছে ওরা। স্থানীয়রা বলছেন, ট্যাঙ্ক, যুদ্ধবিমান আর নৌযান থেকে চালানো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, শরণার্থী শিবির, রাস্তার মতো সকল স্থাপনা। এসব হামলায় কংক্রিটের নিচে কেউ জীবিত থাকলেও তাকে আর উদ্ধারের আশা রইল না। রাস্তায় দালান কোঠার ধ্বংসাবশেষ পড়ে আছে, চলাচলের উপায় বন্ধ। মানুষ এখনো চাপা পড়ে আছে কংক্রিটের নিচে। আমরা যাতে গাজা ছেড়ে চলে যাই তাই এসব করছে ওরা। আমি চোখ হারিয়েছি, তবুও গাজা ছাড়তে চাই না। মার্চের শুরু থেকে গাজার ওপর পূর্ণ অবরোধ জারি করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি ভেঙে 18 মার্চ থেকে আবারও তীব্র হামলা শুরু করে দেশটির সামরিক বাহিনী। সংঘাতে এখন অবধি প্রাণ হারিয়েছেন কমপক্ষে 51,000 ফিলিস্তিনি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।
লেবাননে আল জামা আল ইসলামিয়ার এক শীর্ষ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির দাবি, নিহত ওই ব্যক্তি আল জামা আল ইসলামিয়ার সশস্ত্র শাখা ফজর ফোর্সের কমান্ডার ছিলেন। একটি গাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। এদিকে সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে নিহত কমান্ডারের নাম হুসেইন আতাউ। বাড়ি থেকে অফিস যাওয়ার পথে হামলায় তার প্রাণ যায়। আইডিএফের দাবি, হামাসের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। লেবানন থেকে ইসরায়েলে হামলায় জড়িত তিনি। গত নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। সম্প্রতি কয়েক দফায় দেশটির রাজধানী বৈরুতেও হামলা চালিয়েছে তেল আবিব। এবার হাঙরের আক্রমণে এক ইসরায়েলের মৃত্যু ঘিরে নেট দুনিয়ায় চলছে তুমুল আলোচনা। প্রাণঘাতী হামলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফিলিস্তিনপন্থীদের কেউ কেউ হিরোর ভূমিকায় দেখছে সামুদ্রিক প্রাণীটিকে। আল কাশেম শার্ক কিংবা আবু শার্ক ফোর্সেসের সদস্য এমন নানা উপাধিও দিচ্ছে। শেয়ার করা হচ্ছে হাঙরের কেফিয়া পরিহিত এডিটেড ছবি। জীবিত মানুষকে চোখের সামনে টেনে নিয়ে যাচ্ছে হাঙর। আশপাশে শোনা যাচ্ছে আতঙ্কিত মানুষের চিৎকার। ইসরায়েলের হাদেরা শহরের ওলগা সমুদ্র সৈকতের মর্মান্তিক এই ভিডিও ফুটেজ ভাইরাল সামাজিক মাধ্যমে। হাঙরের আক্রমণে নিখোঁজের প্রায় 24 ঘন্টা পর উদ্ধার করা হয় ওই ব্যক্তির মরদেহ। ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেয়া হয় সৈকত। ওই সাগর তীরে প্রায় মানুষের পাশাপাশি হাঙরের বিচরণ দেখা যায়। তবে এমন প্রাণঘাতী হামলা বিরল। বিভিন্ন গণমাধ্যমের তথ্য, অঞ্চলটিতে এখন পর্যন্ত হাঙরের আক্রমণের ঘটনা হয়েছে মাত্র 3 বার। ইসরায়েল প্রতিষ্ঠার পর এই প্রাণীর কারণে কারো মৃত্যুর ঘটনা হয়নি। সবশেষ প্রাণঘাতী আক্রমণের ঘটনা 1940 সালের। ইসরায়েলের উপকূলে হাঙরের এই আকস্মিক হিংস্র আচরণ সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। গাজা যুদ্ধের প্রসঙ্গ টেনে ফিলিস্তিনপন্থীদের অনেকেই শার্কটিকে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডের সদস্য আখ্যা দিচ্ছেন। কেউ আবার প্রাণীটিকে বলছে আবু শার্ক ফোর্সের সদস্য। পাশাপাশি দেদারসে শেয়ার চলছে এডিটেড ছবি। কোনোটিতে শার্কের গায়ে পরানো হয়েছে কেফিয়া, কোনোটির মাথায় আবার হামাসের পতাকা। এর আগে ইসরায়েলি সেনাদের ওপর বনবিড়ালের হামলার ঘটনায় সামাজিক মাধ্যমে দেখা গিয়েছিল একই ধরনের চিত্র। বলা হচ্ছে, গাজায় লাগাতার আগ্রাসনের জেরে ক্রমেই বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি ক্ষোভ বাড়ছে মানুষের। এমন সব ঘটনার মধ্য দিয়েও যার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যদিও বেসামরিক নাগরিকের প্রাণহানিতে বিদ্রুপাত্মক পোস্টের সমালোচনা করছে ইসরায়েলিরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। চলছে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন। বুধবার স্থানীয় সময় সকালে খোলা কফিনে নেওয়া হয় সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। শনিবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে হবে মূল অনুষ্ঠান। অংশ নিতে পারেন 2.5 লাখ অতিথি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেইর স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সহ যোগ দেবেন বহু বিশ্ব নেতা। সারা বিশ্ব থেকে জড়ো হবেন যাজকরা। বর্তমানে ভ্যাটিকান সিটির কাসা সান্তা মার্তার চ্যাপেলে রয়েছে পোপের মরদেহ। সমাহিত করার আগ পর্যন্ত রাখা হবে সেখানেই। 100 বছরের রীতি ভেঙে রোমের ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে সমাহিত করা হবে পোপ ফ্রান্সিসকে। সোমবার ভ্যাটিকান সিটিতে সকাল 7:35 মৃত্যু হয় ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরুর। এদিকে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েও মুছে ফেলেছে ইসরায়েল। এক্স হ্যান্ডলে শোকবার্তা পোস্ট করেছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, তবে কয়েক ঘন্টার মধ্যেই সেটি সরিয়ে নেওয়া হয়। তেল আবিবের গণমাধ্যম বলছে, বিভিন্ন দেশের ইসরায়েলি দূতাবাসকেও পোপের মৃত্যুতে দেয়া পোস্ট মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভ্যাটিকানের দূতাবাসগুলোর শোক বইয়ে স্বাক্ষর না করতে বলা হয়েছে। গাজায় যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরব ছিলেন পোপ। ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বের সব দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান তার মৃত্যুতে শোক জানিয়েছেন, কিন্তু নিশ্চুপ বেনিয়ামিন নেতানিয়াহু। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে কমপক্ষে 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 30 জন। বুধবার দেশটির মারহানেটস শহরে একটি যাত্রীবাহী বাসে রুশ হামলায় ওই হতাহত ঘটনা ঘটে। বাসটির আরোহীরা একটি কারখানার কর্মী ছিলেন। একই দিনে দেশটির পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে রুশ ড্রোন হামলায় আহত হয়েছেন অন্তত 10 জন। একই সময়ে ওডেসা বন্দরেও ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। হামলায় আগুন ধরে যায় বেশ কয়েকটি স্থাপনা।
দীর্ঘ প্রচেষ্টার পর সেগুলো নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর পাশাপাশি পোলতাভা ও জাপোরিজিয়াতেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। ভয়াবহ রূপ নিচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির দাবানল। মার্কিন অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চলের ওশান কাউন্টিতে এই দাবানল এরই মধ্যে 8,500 একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ বলছে দ্রুত ছড়াচ্ছে আগুন, ফলে ঝুঁকিতে পড়েছে 1,300-র বেশি স্থাপনা। 3,000 মানুষকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত মাত্র 10% আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিভাবে ছড়ালো দাবানল তা জানতে চলছে তদন্ত। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দাবানলের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 26,000 মানুষ। 6.2 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। বুধবার তেকিরদেগ প্রদেশের মারমারা ইরেগলিসি শহরে উৎপত্তি হয় ভূমিকম্পের। এর ধাক্কায় রাজধানী ইস্তাম্বুল পর্যন্ত কেঁপে ওঠে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে, ফলে পূর্ণ শক্তিতে ছড়িয়ে পড়ে কম্পন। এখন পর্যন্ত 3 দফায় আফটার শক অনুভূত হয়েছে। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা করা হচ্ছে। 2023 সালে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ যায় 60,000-এর বেশি মানুষের। পরিবার নিয়ে ভারতের তাজমহলে পরিদর্শন করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার স্ত্রী উষা ও 3 সন্তানকে সঙ্গে নিয়ে আগ্রার ঐতিহাসিক স্থানটিতে সময় কাটান তিনি। স্থানীয় গাইডের সহায়তায় ঘুরে দেখেন তাজমহলের বিভিন্ন দিক। প্রাঙ্গণের বাগানে হেঁটে বেড়ান। মুগ্ধ হন সাদা মার্বেল পাথরে তৈরি এই স্থাপনার সৌন্দর্যে। 4 দিনের সফরে ভারতে অবস্থান করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এর আগে রাজস্থানের আমের দুর্গ পরিদর্শন করে জেডি ভ্যান্স। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পৌঁছান তিনি। এর আগে শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমের বাইরে আয়োজিত এক শোক সভায় অংশ নেন তিনি। এ সময় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান ও তাদের পরিবারের সাথে দেখা করেন তিনি। মঙ্গলবার জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে 26 জন নিহত হন। আহত হন আরও 17 পর্যটক। 2008 সালের মুম্বাই হামলার পর এটি সবচেয়ে বড় হামলা বলে জানিয়েছে ভারতের কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় এবার ব্যতিক্রমী এক নিয়ম চালু করেছে পেরুর সরকার। রাজধানী লিমা ও কাইয়াও শহরে মোটরসাইকেলে একাধিক ব্যক্তির চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, হত্যা, ছিনতাই, বন্দুক হামলা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয় মোটরসাইকেল। সেই প্রবণতা কমাতেই এমন সিদ্ধান্ত, যদিও তাতে ক্ষুব্ধ শহর দুটির সাধারণ মানুষ। কোনো মহড়ার দৃশ্য নয়, সন্ত্রাসীদের ধরতে চলছে নিরাপত্তা বাহিনীর অভিযান। এই দৃশ্য পেরুর রাজধানী লিমার। দীর্ঘদিন ধরেই পেরুর বিভিন্ন শহরে ব্যাপক হারে বেড়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড। হত্যা, বন্দুক হামলা, মাদক ব্যবসা থেকে শুরু করে অপহরণ, ছিনতাইয়ের মতো অপরাধ অনেকটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে দেশটির বিভিন্ন শহরে। পরিস্থিতির এতটাই অবনতি হয় যে বাধ্য হয়ে বিক্ষোভে নামেন দেশটির সাধারণ মানুষ। এমন অবস্থায় তীব্র আন্দোলনের মুখে গত 17 মার্চ রাজধানী লিমা ও উপকূলীয় শহর কাইওয়াতে জারি হয় জরুরি অবস্থা। তারপরও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। এবার তাই বাধ্য হয়ে মোটরসাইকেলে একাধিক ব্যক্তির চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বলা হচ্ছে, দ্রুত পালানোর সুবিধার জন্য বাহন হিসেবে অপরাধীদের পছন্দের তালিকার শীর্ষে মোটরসাইকেল। মোটরসাইকেলে অপরাধ করে দ্রুত পালানো যায়। হেলমেটের কারণে পুরো মাথা ঢেকে থাকে, ফলে অপরাধীদের চেনা যায় না। এজন্য এখন থেকে একজনের বেশি মোটরসাইকেলে উঠতে পারবে না। কিন্তু সাধারণ মানুষের জন্য এই নিয়ম হয়ে উঠেছে ভোগান্তির কারণ। পরিবার নিয়ে বাইকে চলাচল করলেই পড়তে হচ্ছে হয়রানির মুখে। আমার বাইকে নিয়মিত পরিবারের সদস্যরা ওঠেন। এখন ছোট মেয়েকে নিয়ে বের হলে সবসময় ভয় কাজ করে, কখন না জানি পুলিশ থামিয়ে হয়রানি করে। আমি প্রতিদিন বাইকে চড়ে কাজে যাই, তাই এখন খুব সমস্যা হচ্ছে। সরকারের উচিত দৃষ্টিভঙ্গি বদলানো। তারা যদি অপরাধীদের বিরুদ্ধে আরো কঠোর হতো, তাহলে আমাদের এই ভোগান্তিতে পড়তে হতো না। লিমা ও কাইওয়াও শহরের বাসিন্দাদের দাবি, অপরাধীদের নিবৃত্ত করতে চালানো হোক কার্যকর অভিযান। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্ক। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।